আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কমিশনের লক্ষ্য সংস্কার নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, রাজনৈতিক দলের সাথে হবে আলাদা বৈঠক। জেলা প্রশাসক সম্মেলন শুরু কাল, বিশেষ 4টি সহ মোট অধিবেশন 34, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নেই। বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম প্রায় স্থবির, ইচ্ছে মতো অফিস করেন অনেক কর্মকর্তা কর্মচারী। আখেরি মোনাজাতে কাল শেষ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, গুজব ছড়ানোর অভিযোগে আটক এক। জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য দ্রুততার সঙ্গে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, যাতে নির্বাচনের পথে অগ্রসর হওয়া যায়। শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে একথা জানান কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াদ। বৈঠকে 26টি রাজনৈতিক দল জোটের প্রায় 100 জন রাজনীতিবিদ অংশ নেন। এতে প্রধান উপদেষ্টা বলেন, সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। এতে 26টি রাজনৈতিক দল ও জোটের প্রায় 100 নেতা অংশ নেন। এর মধ্য দিয়ে গত 6 মাসের প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করল অন্তর্বর্তী সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের পর আলোচনার নানান বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আমাদের তরফ থেকে বলেছি, অনেকে বলেছে, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে, বা এভাবেই করে আলাপ চলছে। কোন কোন রিফর্মগুলো কোন কোন রাজনৈতিক দল চায়, যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করবে, সেটা নিয়ে আলাদা একটা চার্টার তৈরি করা। নির্ধারিত সময়ের ভেতরে যদি ঐক্যমত আমরা না আসতে পারি, তাহলে সেই রিফর্মগুলো আগামী নির্বাচনের পর পার্লামেন্টের হাতেই দেয়া হবে। বৈঠকে জুলাই আগস্টের গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে রাজনৈতিক দলের অগ্রজদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান ছাত্রনেতারা। আওয়ামী লীগের বিষয়ে কিভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত সাবলীল একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায়, সেই বিষয়ে আমরা কথা বলেছি। সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে, সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন, তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে। এ সময় বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে বলেন, কর্তৃত্ব ও সংস্কার ছাড়া যে কোনো নির্বাচন বিপজ্জনক হবে। যে সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে একটা টেকসই ব্যবস্থা হিসেবে যাতে এটা প্রতিষ্ঠা লাভ করে এই সংস্কার, সেই দিকে সরকার এবং সমস্ত পক্ষগুলো যাতে বিবেচনায় নেয়, সেই আহ্বান আমরা জানিয়েছি। এরকম একটা ভঙ্গুর অবস্থা নিয়ে কিভাবে নির্বাচন করবেন? আমরা স্পষ্টভাবে বলেছি, স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাবে। সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করেছি। অন্যদিকে রাষ্ট্রের সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা জানিয়েছে বিএনপি। এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল নয় উল্লেখ করে ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন এড়িয়ে যাওয়া উচিত। আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকেই এই রাজনৈতিক দল হিসেবে, নাগরিক হিসেবে, সমাজের বিভিন্ন অংশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি আরও বলেন, সফলভাবে সংস্কার করতে হলে সবাইকে ধৈর্য ধরতে হবে, ঐক্যমত বজায় রাখতে হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জেলা প্রশাসক সম্মেলন 2025 শুরু হচ্ছে কাল রবিবার। 354টি প্রস্তাবের মধ্যে অধিবেশনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে মারণাস্ত্র ও ছররাগুলি নিষিদ্ধের বিষয়টি। এবার থাকছে না রাষ্ট্রপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কোনো অধিবেশন।
মাঠ প্রশাসনের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ সহজ করা ও সরকারের নীতি নির্ধারকদের বিভিন্ন দিক নির্দেশনা, মূলত এই বিষয়গুলো সামনে রেখে প্রতি বছর অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন। এবারও রবিবার থেকে 3 দিনের এই সম্মেলন শুরু হচ্ছে ঢাকায়। মিডিয়ার সহকর্মীবৃন্দ এবং আমার অন্য রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে বিশেষ 4টি সহ 34টি অধিবেশন রয়েছে। প্রধান উপদেষ্টার উদ্বোধনের পর মূল অধিবেশন শুরু হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। শনিবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের 1245টি প্রস্তাবের মধ্যে 354টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো অধিবেশনে গুরুত্ব পাবে। মোবাইল কোর্ট আইন 2009-এর বিধিমালা তৈরি করার জন্য একটা প্রস্তাব আছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। বাধ্যতামূলক বডি ক্যামেরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের। তেমনি আছে যে মারণাস্ত্র ও সররা গুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে, কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনারা জানেন কত বিষময়, যেটা এখনো অনেকে কাতরাচ্ছে। তিনি জানান, ভূমি ব্যবস্থাপনায় সেবা সহজীকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ সহ জনবান্ধব বেশ কিছু বিষয় অধিবেশনের আলোচনায় থাকবে। আর নির্বাচন কমিশনের সাথে আমাদের এবারে একটা বৈঠক আছে। এই নির্বাচন কমিশন তো চাইতেই পারে যে কি ধরনের রোল তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আশা করে। বিশেষ করে আমরা গত কয়েক বছরের বা কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ভূমিকা নিয়ে আমরা বিতর্ক হতে দেখেছি। সেই বিতর্ক যেন আর না থাকে, সেটা নিশ্চয়ই তারা কোনো নির্দেশনা বা গাইডেন্স দেবেন আশা করছি। এবার জেলা প্রশাসক সম্মেলনের বাজেট 1,70,00,000 টাকা, যা গত বছর ছিল 2 কোটি টাকা। সাধারণত তৃণমূলের প্রশাসকদের সঙ্গে রাষ্ট্রপতির একটা অধিবেশন থাকে, তবে এবার সেটা রাখা হয়নি। এর কারণও জানান মন্ত্রিপরিষদ সচিব। রাষ্ট্রপতির সাথে আমরা সময় মিলাতে পারিনি, সেই জন্য আমরা এই স্কেডিউলটা পাওয়া যায়নি, মিলানো যায়নি, সম্ভব হয়নি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতির তো নিজস্ব। স্থবির হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি মেয়র কিংবা কাউন্সিলর কেউ এলাকায় নেই। এখন অনেক কর্মকর্তা কর্মচারী ইচ্ছে মতো অফিস করছেন, নজরদারির কেউ নেই, তাই দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এমনটাই দাবি সেবা গ্রহীতাদের। 5 আগস্টের পর অনেকটাই ঝিমিয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম। প্রশাসক নিয়োগ হলেও নাগরিকদের জন্ম মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র পেতে বেগ পেতে হচ্ছে নগরবাসীকে। জন্ম নিবন্ধন কোন, আপনি পাসপোর্ট কোন, সব কিছুর লেগেই তো আগে তো আপনার কাউন্সিলের দ্বারা যাইতো সবাই, এই জায়গায় তো পারতেছেন। এখন তো সংশ্লিষ্ট যারা দায়িত্বে সার্ভিস হোল্ডার, তারা তো ইচ্ছা করলে সব জায়গায় সব পৌঁছতে পারে না। 4 আগস্ট সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন পুড়িয়ে দেওয়ায় বন্ধ রয়েছে শিশুদের টিকাদান কার্যক্রম। একই সঙ্গে নগরের উন্নয়ন প্রকল্পগুলোর কাজও থমকে আছে। বন্ধ ইপিআই ও মশক নিধন কার্যক্রম। সড়কের মোড়ে পাথরের বিশাল স্তূপ, সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেহেতু মেয়র বিগত দিনে যে ছিল সে কোনো কাজবাজ করে নাই। রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, রেগুলারে সংস্কার করা উচিত। রোড ভাঙাচুরা আছে, প্রবলেম আছে। এমনকি নিয়মিত শহরের বর্জ্য অপসারণ হয় না বলেও অভিযোগ স্থানীয়দের। শুধু নগরবাসী নয়, বিপাকে রয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও। মেয়র না থাকায় বন্ধ রয়েছে অস্থায়ী কর্মচারীদের বেতন ভাতা। আমাকে বেতন পরবর্তীতে আগে প্রতি মাসের বেতন প্রতি মাসে পাইতাম, কিন্তু এই 2 মাস ধরে আমাকে বেতন ঠিক মতো দেয় না। প্রশাসনের কাছে আমরা বারবার তাগিদ দিতে আছি, তারা কিন্তু কোনো করে না, আমাদের কেলাউই করে না। তবে এসব অভিযোগ মানতে নারাজ প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রথম ধাপে যে কাজগুলো, ড্রেনের কাজ, রাস্তার কাজ, এগুলো কিন্তু চলমান। দ্বিতীয় ধাপে আমরা যেগুলো রাস্তা বাকি আছে ওগুলো আমরা তালিকা করছি, এবং তালিকাগুলি এই তালিকার ভিতরে আমরা পরের ধাপে এগুলো আমরা চলে আসবে। বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে প্রায় 6 লাখ মানুষের বসবাস। তাদের দাবি, দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে প্রশাসন। দীপ্ত, বার্তাকক্ষ। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা। আগামীকাল দুপুর 12টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা। এই পর্বে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা।
ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের শনিবারের আনুষ্ঠানিকতা। বয়ানের বাংলা তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল ১০টা থেকে খিত্তায় খিত্তায় পৃথকভাবে হয়েছে তালিম। রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এইবারের ইজতেমা। নিজামউদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখিরি মোনাজাত পরিচালনা করবেন। বিভাজন ও ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে চান ইজতেমার মুরব্বীরা। এদিকে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই জেরে আটক করা হয় একজনকে। আমার কাছে মনে হচ্ছে সার্বিক নিরাপত্তা ভালো আছে। আগামীকালকে সবকিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে। আর মোনাজাতের পরে যে ব্যবস্থাটি আমরা 4টি জায়গায় এর আগেও বলেছি, 4টি জায়গায় ডেস্টিনি মাঠ, TNT মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলা থেকে গাড়িতে উঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না। 3 দিনের এই পর্বে মাওলানা সাদ আহমদ কান্দলভির অনুসারীরা অংশ নিচ্ছেন। 49টি দেশ থেকে 1449 জন মেহমানও এতে অংশ নিচ্ছেন। কিভাবে আমরা নিজেরা দিন অর্জন করতে পারবো, দিনের উপরে চলতে পারবো, অন্যদেরকে দিন কিভাবে দাওয়াত দিব, ওটা শিক্ষা পাচ্ছি আমরা এখানে। All around the world come to Bangladesh for Ijtima. Maybe 500 or 600 Indonesian people come to this Ijtima. দিল্লি নিজামউদ্দিন মার্কাজ থেকে বিশ্বের 200টা দেশে 800 কোটি মানুষের মধ্যে যত মুসলমান আছেন প্রত্যেকেই ওনাকে এই যে তাবলিগের মেহনত যারা করেন ওনাকে মেনেই মেহনত করেন। ওনাকে আসতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রধান মেহমানকে ছাড়া আমরা আমাদের ইজতেমাটা মনে করতেছি অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 8টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে পেয়ালা নামের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত 8টা 20 মিনিটে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ভবনটির উপরে ব্যাংক, বেসরকারি 21টা টেলিভিশনের কার্যালয় সহ বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে। তবে আগুনে ওই সব অফিসের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের খবর ছড়িয়ে পড়লে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। রাজধানীর ইসলামবাগের কামালবাগে একটি প্লাস্টিক কারখানা ও বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটে প্রায় 1.5 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় শনিবার বিকাল 3:15টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানানো হয়নি। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। এলাকাবাসী জানায় আগুনে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আগামী সোমবার। এতে প্রতিনিধিত্ব করবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি বিএসএফ এর সদর দপ্তরে 55তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সীমান্তে হত্যা ও ভারত কর্তৃক বেড়া নির্মাণের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এবার ডেটল ও হারপিক অমর একুশে গ্রন্থমেলা। বাঙালির প্রাণের স্পন্দন বইমেলা ঘিরে জনসমাগম বেশ, বিশেষ করে ছুটির দিন হওয়ায় বিপুল সমাগম ঘটে লোকজনের। তবে বই কেনার থেকে ঘুরে বেড়ানোর প্রবণতা বেশি বলে আক্ষেপ করেন লেখক ও প্রকাশকরা।
নতুন বইয়ের ঘ্রাণ আর লেখক পাঠকের মেলবন্ধনে বইমেলার 15তম দিনটি আরও জমজমাট হয়ে ওঠে। বইপ্রেমীদের পদচারণায় উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ লেখকেরা। আমার কাব্যগ্রন্থের পাঠক বেশি যারা, তারা হচ্ছে তরুণরাই বেশি, তো সেই অনুপাতে তুলনামূলক হচ্ছে সারা বেশ ভালোই। পাঠক বাড়লে বইয়ের বিক্রি বা যারা কিনতে আসবে প্রকৃত পাঠক তাদের সংখ্যাও বাড়বে। তো আমার মনে হয় যে বাড়ছে, যেহেতু আমার বইয়ের মুদ্রণটা একটা শেষ হয়েছে। নতুনদের পাশাপাশি পুরনো লেখকদের বইও অনেকে পাতা উল্টে দেখছেন, কেউ বা ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। আমার পছন্দের লেখকগুলোর মধ্যে আছে অন্তিক মাহমুদ, হুমায়ুন আহমেদ। অন্যান্য যে লেখকের বই প্রতিবার নিই, তাদের মধ্যে এই বিষয়টা একটা অন্যরকম চাঞ্চল্য আমি লক্ষ্য করেছি। প্লাস যাতে বাংলা একাডেমি দেখে যে লেখকের মানগুলো এবং প্রকাশনার যে মানগুলো যাতে ভালো হয়। এবার নতুন বই কেনা থেকে ছবি তোলা আর ঘোরাঘুরি বেশি বলে দাবি প্রকাশক ও বিক্রেতাদের। এবার আসলে মেলায় মানুষ খুব কমই আসছে তুলনামূলক যতটা দেখতেছি, আর যারা আসছে তারা বেশিরভাগই ছবি তুলতেছে। অ্যাকচুয়ালি বলা যায় মেলাটা হয়ে গেছে হচ্ছে ঘোরার প্লেস, ওই বই পড়াচ্ছে। মেধা ও মনন গঠনের মাইল ফলক অমর 21শে বই মেলায় শনিবার নতুন বই এসেছে 175টি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হামাস 3 জিম্মিকে মুক্তি দেওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 36 ফিলিস্তিনি সহ 369 জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের 6ষ্ঠ ধাপে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি জায়গা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন আয়ার হর্ন, সাগুই ডেকেলচেন ও আলেকসান্দ্রে সাশা ট্রোভানভ। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অচল অবস্থায় এড়াতে মিশর ও কাতারের মধ্যস্থতার পর শনিবার স্থানীয় সময় সকালে বন্দীদের রেড ক্রসের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়েছে। জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করল অন্তর্বর্তীকালীন সরকার। 1954 সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1998 সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠান এই স্টেডিয়ামে হয়েছে। 2000 সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। প্রস্তুতি ম্যাচ থেকে উইকেটের ধারণা নিতে চান বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ম্যাচের আগে তা বেশ সহায়ক হবে টাইগারদের জন্য। আর নিজেদের প্রস্তুতিটাও সারতে চাইছে টিম বাংলাদেশ। 19 ফেব্রুয়ারি আসর শুরুর পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল আসর শুরুর আগে সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের। এবারের আসরে এই গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে শান্ত মিরাজরা। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। কমিশনের লক্ষ্য সংস্কার নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। রাজনৈতিক দলের সাথে হবে আলাদা বৈঠক। জেলা প্রশাসক সম্মেলন শুরু কাল। বিশেষ 4টি সহ মোট অধিবেশন 34। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নেই। বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম প্রায় স্থবির। ইচ্ছে মতো অফিস করেন অনেক কর্মকর্তা কর্মচারী। আখেরি মোনাজাতে কাল শেষ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গুজব ছড়ানোর অভিযোগে আটক এক। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।